Hello, bachcho. Good afternoon, and double thank you. I hope all my pyari bachcho are okay. So today we will discuss the new and interesting topic about the solid and liquid expansion. This is the lecture number 28. যাই হোক, আজকে আমরা কঠিন ও তরল পদার্থের প্রসারণের 28তম লেকচারে তরল পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেমন আয়তন প্রসারণ ঘটে, দৈর্ঘ্য আর ক্ষেত্র প্রসারণ তো ঘটে না, আয়তন প্রসারণ ঘটে। এবং আয়তন প্রসারণ কত রকমের হয়? আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, পাত্রের প্রসারণ। তার সঙ্গে সঙ্গে তরল পদার্থের ঘনত্বেরও একটা প্রসারণ ঘটে। প্রসারণ বা ঘনত্ব কমে যায়, আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব হ্রাস পায়। When the temperature increases, then the volume should be increases for solid as well as liquid, but the density of the matter, either solid, liquid or gas, should be decreases. তো যাই হোক, এখানে একটা কথা তোমাদের পরিষ্কার বলে দেই, শুনে রাখো। যখন তোমাকে বলা হবে যে তরলের প্রসারণ, তরলের প্রসারণ বলতে মেইনলি আয়তন প্রসারণ বোঝায়, কারণ তরলের ক্ষেত্র বা দৈর্ঘ্য প্রসারণ ঘটে না। আচ্ছা, আয়তন প্রসারণ তো তিনটি, তাহলে কি সবগুলি বোঝায়? না, শুধুমাত্র প্রকৃত প্রসারণ। অর্থাৎ তোমাকে যদি কোশ্চেন করা হয় কোনো একটি পাত্রে তরল রাখা হলো, উষ্ণতা পরিবর্তন করে তার প্রসারণ ঘটানো হয়েছে, তার অন্তিম প্রসারণ আয়তন হচ্ছে এতটা। অন্তিম আয়তন যদি তোমাকে আপাত বা পাত্রের কথা উল্লেখ করা না থাকে, তো সেটা প্রকৃত ভাবতে হবে। অর্থাৎ তরলের প্রসারণ বলতে মেনলি প্রকৃতটাকে নির্দেশ করে। আর যদি স্পেশালি অন্য কোনো আয়তন প্রসারণের দরকার পড়ে, সেখানে কোশ্চেনে পরিষ্কার করে বলা থাকবে যেটা আপাত প্রসারণ, এটা প্রকৃত প্রসারণ বা এটা পাত্রের প্রসারণ। বলা থাকলে ভালো, যদি বলা না থাকে তো সেটা প্রকৃতের মধ্যেই পড়বে। প্রকৃত বলা থাকলেও প্রকৃত, না বলা থাকলেও প্রকৃত। আর যদি স্পেশালি বলা থাকে যে আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ, তাহলে বিষয়টা আলাদা। তো তরলের প্রসারণ বলতে মেনলি আয়তন প্রসারণকে নির্দেশ করে, আর তরলের প্রসারণ বলতে মেনলি তরলের প্রকৃত প্রসারণকে নির্দেশ করে। এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা বলবো যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের প্রসারণ ঘটে, তাহলে ঘনত্ব কমে যায়। আয়তন প্রসারণ ঘটে, তাহলে ঘনত্ব কমে যায়। আয়তন প্রসারণ বলতে কোন প্রসারণ? এখানে আয়তন প্রসারণ বলতে প্রকৃত প্রসারণ, এটার জন্য মাথায় থাকে। তাহলে আমরা বলতে পারি যে ডেনসিটি রিলেশন, এখানে একটা আমরা কি শিখবো, কি দেখবো এখানে? ডেনসিটি রিলেশন। ডেনসিটি রিলেশন রিলেশন
সৃষ্টিও করা যায় না। তো তরল পদার্থের নির্দিষ্ট তরল পদার্থের ভর নির্দিষ্ট। হ্যাঁ, তার আয়তন প্রসারণ করতে পারে, ঘনত্ব চেঞ্জ হতে পারে, উষ্ণতা বৃদ্ধি পেতে পারে, কিন্তু ভরের কখনো চেঞ্জ ঘটে না। ঠিক আছে, তো এই প্রাথমিক উষ্ণতা প্রাথমিক ঘটনা এটা। যদি উষ্ণতা বৃদ্ধি পেয়ে অন্তিম উষ্ণতা T2 হয়, তাহলে অন্তিম ঘনত্ব ρ2 হবে, অন্তিম আয়তন V2 হবে, অন্তিম হচ্ছে তোমার মাস কত হবে, অন্তিম মাস m হবে, কারণ মাস চেঞ্জ ঘটে না, m1 m2 বলে কিছু নেই। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ρ2 ইজ ইকুয়ালস টু m/v2। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে কি হয়, আয়তন প্রসারণ ঘটে। আয়তন প্রসারণ ঘটলে কি হবে, ঘনত্ব সংকোচন ঘটবে। তার কারণ কি, ঘনত্বের সঙ্গে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আমাদের হতে হবে। যাই হোক, চলো, এখানে প্রসারণ বলতে কিন্তু মেইনলি প্রকৃত প্রসারণকে নির্দেশ করে। আমি কিন্তু বারবার একটা কথা কিন্তু বারবার নক করছি, এখানে যদি কারো কোনো কিউরিওসিটি না থাকে, স্যার প্রসারণ বলতে কোন প্রসারণ, প্রসারণ বলতে অবশ্যই প্রকৃত প্রসারণ। তো ধরা যাক কোনো নির্দিষ্ট তরল পদার্থের বা m ভরের নির্দিষ্ট কোনো তরল পদার্থের T1 প্রাথমিক উষ্ণতায় আয়তন V1, ঘনত্ব ρ1, এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন তরলের অন্তিম উষ্ণতা হয়, T2, তখন ওই তরলের প্রকৃত আয়তন V2 ও ঘনত্ব ρ2 হয়। এটাও কিন্তু প্রকৃত। তরলের প্রকৃত। সুতরাং T1 উষ্ণতায় তরলের ঘনত্ব ρ1 is equals to m/v1, এবং T2 উষ্ণতায় তরলের ঘনত্ব ρ2 is equals to m/v2. সুতরাং so from 1 and 2 we get 1 এবং 2 থেকে আমরা পাই ρ1 by ρ2 m/v1 m/v2 v2 by v1। এটা আমরা জানি
তরলের আমরা জানি T2 উষ্ণতায় তরলের অন্তিম আয়তন V2 is equals to V1 into 1 plus gamma of R T2 minus T1. অন্তিম প্রকৃত আয়তন, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক রিয়াল গামা আর, বা V2 by V1 is equals to 1 plus gamma R T2 minus T1. Equation number 4. তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো, ইকুয়েশন 3 এবং 4 যদি কম্পেয়ার করা হয়, তাহলে ইকুয়েশন 3 এবং 4 যদি কম্পেয়ার করা হয়, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সো from equation 3 and 4 we get, so from equation 3 and 4 we get 3 এবং 4 থেকে আমরা পাই V2 by V1 সমান rho 1 by rho 2, V2 by V1 সমান 1 plus gamma R into T2 minus T1. তাহলে এই V2 by V1 আর এই V2 by V1 সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান এটা। তো 3 এবং 4 নম্বর থেকে আমরা কি লিখতে পারি, যে rho 1 by rho 2 is equals to 1 plus gamma R T2 minus T1. এই সেম প্রমাণ আমরা কঠিন পদার্থের ক্ষেত্রেও করেছি, একদম সেম, জাস্ট এখানে গ্যামা আর বা এস বা এ ছিল না, আর কিচ্ছু নেই। আর এখানে রো গুলোর পরিবর্তে আমরা ডি লিখেছিলাম, ক্যাপিটাল ডি দিয়ে, আর কোনো পার্থক্য নেই। দরকার তোমরা ওই লেকচারটা দেখবে, এই লেকচারটা আলাদা করে না দেখলেও চলবে, সেম জিনিস, জাস্ট নাম চেঞ্জ করে দিলে হবে, কঠিনের জায়গায় তরল লিখলেই হবে। আচ্ছা, আর কি করতে হবে, আমরা কি লিখতে পারি এখান থেকে? সো রো 2 ইজ ইকুয়ালস টু rho 1 by 1 plus gamma R T2 minus T1. কেন আমরা তো লিখতে পারতাম rho 1 সমান সমান rho 2 into this, rho 1 কে মানে ফাইনাল ঘনত্ব আমাদের rho 2, তাহলে rho 2 কে rho 1 এ প্রকাশ করতে হবে, তাহলে rho 2 কে rho 1 এ প্রকাশ করতে হবে, তাই আমরা এটা করলাম। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, বা rho 2 is equals to rho 1 into 1 plus gamma R T2 minus T1 inverse. তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি rho 1 into 1 minus gamma R T2 minus T1 plus gamma R square T2 minus T1 minus gamma R cube T2 minus T1 plus gamma R4 T2 minus T1 plus dot dot infinity. দ্বিপদ
উপপাদ্যের অসীম শ্রেণীতে বিস্তৃত করে পাই, বিস্তৃত করে পাই। তারপরে আমরা ঠিক আমি এরকম একটা বিষয় বলেছিলাম এখানে, মনে আছে কি জানি না, দুটো সূত্র বলেছিলাম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1 এটাকে যদি বাইনোমিয়াল এক্সপ্রেশন বা দ্বিপদ উপপাদ্যে অসীম শ্রেণীতে বিস্তৃত করা হয় তাহলে পাবো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স ফোর মাইনাস এক্স ফাইভ প্লাস এক্স সিক্স ডট ডট ইনফিনিটি। অথবা যদি এমনটা থাকতো যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 তাহলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স ফোর প্লাস ডট ডট ইনফিনিটি। সবাই পজিটিভ হতো। এখানে প্লাস থাকলে বিজোড়গুলো মাইনাস, জোড়গুলো প্লাস, পাওয়ারগুলো, আর এখানে মাইনাস থাকলে সবাই প্লাস। এই দুটো সূত্র আছে, সূত্র দুটো একটু মনে রাখতে হবে। তাহলে এটা আসে, এটাকে বিস্তৃত করলে এটা আসে। যেহেতু গামা এর মান ক্ষুদ্র তাই গামা স্কোয়ার গামা কিউ গামা ফোর গামা এন উচ্চ ঘাতের মানগুলি অতি ক্ষুদ্র হওয়ায় উপেক্ষা করে পাই। উপেক্ষা করে পাই। কাদেরকে উপেক্ষা করব? এই পরবর্তী টার্মগুলো, এই টার্ম থেকে স্টার্ট করে এই টার্মগুলো সবাইকে উপেক্ষা করবো, প্রায় জিরোর কাছাকাছি আসবে। তাহলে আমরা এখান থেকে সমীকরণটাকে আপডেট করে লিখতে পারি কি? সো দ্য নিউ আপডেটেড ইকুয়েশন রো 2 ইজ ইকুয়ালস টু রো 1 ইন্টু 1 মাইনাস গ্যামা অফ আর t2 minus t1. This is the final equation. t4 হয়েছে আমাদের 5। তো এটাকে যদি আমরা একটু আরো ভেঙে লিখি তাহলে এরকমটা আসবে, গ্যামা আর তরল পদার্থের ঘনত্বের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক রো 1 মাইনাস রো 2 বাই রো 1 ইন্টু t2 মাইনাস t1। অ্যাকচুয়ালি আমরা কি জানি v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1, এখানে কি আছে একটা চিহ্ন, নেগেটিভ চিহ্ন আসবে একটা ঘনত্বের সঙ্গে। তার মানে কি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব হ্রাস পায়, এটাই প্রকাশ করছে। এখানে একটা নেগেটিভ চিহ্ন, বা এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে একটা এরকম আসবে যে মাইনাস অফ রো 2 মাইনাস রো 1 বাই রো 1 ইন্টু t2 মাইনাস t1। তাহলে gamma r সমান সমান দিস নেগেটিভ সাইন indicates when temperature increases the density should be decreases। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখো। আমরা আগামী পরবর্তী লেকচারে এই সমস্ত রকম প্রসারণ যতগুলো আছে সবাইকে আমরা একটা চার্টে নিয়ে আসার চেষ্টা করব। তারপরে আরও একটা বিষয় আছে তোমাদের এখানে, ব্যতিক্রান্ত প্রসারণ, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে একটা টপিক রয়েছে, সেটা নিয়ে আমরা একটু ছোট্ট করে ডিসকাস করব। তারপর আমরা মানে জলের ব্যতিক্রান্ত প্রসারণ মানে কীরকম, আমরা সাধারণত জানি যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কঠিন তরলকে সবারই প্রসারণ ঘটে, কিন্তু জলের একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রসারণ না হয়, সংকোচন ঘটে। সেটাই আমরা দেখব, কোথায় সংকোচন ঘটে, কিভাবে ঘটে, তার ক্রাইটেরিয়া কি, তার ব্যবহারিক প্রয়োগ কোথায়, আদৌ কোথাও কি অস্তিত্ব আছে কিনা, সেই সমস্ত বিষয়কে নিয়ে একটু আমরা হালকা করে জানবো। জানার পর আমরা এই চ্যাপ্টারে ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল কিছু সলভ করার চেষ্টা করব।
এবং তারপরে আমরা নতুন চ্যাপ্টারের দিকে ধাবিত হবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।